এই, তোমাকে বলিনি তুমি আমার চোখের সামনে আসবে না? তারপরও কেন আসো? ননসেন্স। ইয়াশফা কথাটা গায়ে মাখলো না। ও সুন্দর মতো উত্তর দিল, এটা আমার শ্বশুরবাড়ি, আর আমি আমার শ্বশুরবাড়ির সব চিপায় চাপায় যাব, তাতে কার কি? হুম। ঋষভ থ মেরে দাঁড়িয়ে আছে। এই মেয়ে কি বলে গেল? ওকে বিষ মিশিয়ে খাওয়াবে? ঋষভ বিড়বিড় করে বলল, ও গড, এই ক্যাকটাসকে আমার কপালে জুড়তে হলো। এরপর যেন আমার চোখের সামনে না পড়ে। ইয়াশফা রেগে রান্নাঘরে চলে গেল। তিথি ইয়াশফার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে আম্মু, রেগে আছো কেন? ইয়াশফা তিথির কথা শুনে চুপ করে রইল। তিথি আবারও ইয়াশফাকে বলল, রাত হয়েছে মা, চলো খাবার খেয়ে নাও। আচ্ছা। তিথি এসে ইয়াশফাকে খেতে দিল। বাড়ির সবার খাওয়া শেষ। রাহা অনেক আগেই খেয়ে নিয়েছে। এদিকে শুভ্র আর অদ্রিত এসে ইয়াশফার পাশে গিয়ে বসে পড়ল। শুভ্র তিথিকে ডেকে বলল, খেতে দাও মা। তিথি খাবার বাড়তে বাড়তে বলল, কই ছিলি তোরা? কত রাত হয়েছে দেখেছিস? শুভ্র ইয়াশফার দিকে তাকিয়ে দেখলো ইয়াশফা খুব মনোযোগ দিয়ে খাচ্ছে, কোনো দিকে খেয়াল নেই। ওর খাওয়া দেখে শুভ্রর খিদে পেয়ে গেল। মেয়েটা কত সুন্দর গুছিয়ে খাচ্ছে। শুভ্র ওর পকেট থেকে একটা চকলেট বের করে টেবিলের উপর রাখলো। ইয়াশফা সেদিকে একবার তাকিয়ে শুভ্রর দিকে তাকালো। অদ্রিত শুভ্রর কাণ্ড দেখছে আর মুসকে মুসকে হাসছে। ইয়াশফা কিছু না বলে আবারও খাওয়াতে মনোযোগ দিল। শুভ্র ইয়াশফাকে বলল, চকলেটটা চাই? ইয়াশফা মিনমিন করে বলল। মানুষের জিনিস আমি কেন নেব? শুভ্র চকলেটটা ওর দিকে এগিয়ে দিয়ে বলল। এটা তোমার জন্যই এনেছি। ইয়াশফা চকলেট নিয়ে মুচকে হাসি দিল। এরপর টেবিলের উপরে রাখা টমেটো সস দিয়ে চকলেটে একটা কামড় দিল। সস দিয়ে চকলেট খাওয়া দেখে অদ্রিত আর শুভ্রর গা গুলিয়ে আসলো। এই মেয়ে এসব কি খায়? সি সি, সস দিয়ে কি কেউ চকলেট খায়? শুভ্র বলল, এই পেয়েছি, সস দিয়ে চকলেট খেতে হয় না, চকলেট এমনি খেতে হয়, পেট খারাপ করবে তোমার। ইয়াশফা চকলেটটা শুভ্রর দিকে এগিয়ে দিয়ে বলল। খেয়ে দেখেন, মজাই লাগে, টক টক মিষ্টি মিষ্টি। শুভ্র কাঁদো কাঁদো মুখ করে বলল। এই না না, তুমি খাও, আমি খাবো না। এর মধ্যে হৃদ এসে শুভ্রর কান ধরে দাঁড় করিয়ে দেয়। শুভ্র মুখ কালো করে দাঁড়িয়েছে। হৃদ বলল, তুই চিকনির জন্য কান্না করিস হারামজাদা, ওই চিকনির পায়ে পড়িস। শুভ্র চিল্লিয়ে বলল। এই কাকাই, তুমি আবার আমার মেসেঞ্জারে ঢুকেছো? এটা কিন্তু ঠিক না। হৃদ রেগে বলল। ছি, লজ্জা নাই, ঘেন্না নাই? তুই চিকনির চামেলির পা ধরে জড়াইছিস? তুই বের হ আমার বাড়ি থেকে, তুই যা, ওই চিকনির কাছেই যা। ইয়াশফা আর অদ্রিত অবাক হয়ে দাঁড়িয়ে আছে। ইয়াশফা চকলেট মুখে নিয়ে হাঁ করে দাঁড়িয়ে আছে। কি হচ্ছে কিছু বুঝতে পারছে না। অদ্রিত মুচকি মুচকি হাসছে। শুভ্র লজ্জায় কোনো কথা না বলে মুখ গামছা দিয়ে ঢেকে সিঁড়ি দিয়ে উঠে চলে যায়। ইয়াশফা ঋষভের রুমের বাইরে দাঁড়িয়ে আছে। তিথি বলেছে ঋষভের ঘরে থাকতে, কিন্তু এই লোকের সাথে থাকার ইচ্ছে নেই। ইয়াশফা দরজায় নক করলো। একটু পর ঋষভ দরজা খুলে দিয়ে বলল। কে চাই? আমাকে আন্টি এই রুমে থাকতে বলেছে। ঋষভের মাথা গরম হয়ে গেল। ও কিছুতেই রুম শেয়ার করবে না। মগের মুল্লুক নাকি? একদম না, এই রুম আমি শেয়ার করতে পারবো না। ইয়াশফা রেগে বলল। তাহলে আমি কোথায় থাকবো? ঋষভ বলল। পাশের রুম ফাঁকা আছে, ওইখানে যাও। ইয়াশফা দীর্ঘশ্বাস ফেলে বলল। আল্লাহ বাঁচাইছে, আমি তো এইটাই চেয়েছিলাম। দেখে সরুন। বলে ইয়াশফা দরজার পাশ দিয়ে ভেতরে ঢুকতে গেল, কিন্তু ঋষভ হঠাৎ হাত বাড়িয়ে দরজার সামনে দাঁড়িয়ে পথ আটকে দিল। আমি কি বললাম শুনতে পাওনি? এই রুমে তুমি থাকবে না। ইয়াশফা ভুরুকুসকে তাকালো। নিয়মিত হাইগেন ভাই, গু তো সব মাথায় উঠে যাচ্ছে। আমি আপনার ঘরে থাকতে যাচ্ছি না, আমি শুধু বালিশটা নিয়ে অন্য রুমে যাব। ঋষভ রেগে তাকালো। এই মেয়ে এত ফালতু ভাষা কিভাবে ইউজ করে? সি সি। থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেবো। এত ফালতু কথা কোথা থেকে শিখছো? ননসেন্স। ইয়াশফা অবাক হয়ে বলল।
এত কষ্ট করে ভাষা শিখেছি, এগুলো যদি ব্যবহারই না করতে পারি তাহলে বাংলা ভাষার জন্য এত লড়াই করে কি লাভ? ইয়াশফা কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি তো আপনার বউ হই, এমন ব্যবহার কেন করছেন? বউয়ের সাথে কেউ এমন করে? ঋষভ ঠান্ডা চোখে ইয়াশফার দিকে তাকিয়ে বলল, তোমাকে আমি বউ বলে মানি না, তুমি আমার বউ না, চলে যাও এখান থেকে। ঋষ আবারও বলল, হ্যাঁ মেয়ে, বের হবে তুমি? রাগিয়ে নিও না, মেরে দেবো কিন্তু। ইয়াশফা বালিশ নিয়ে ঋষভকে একটা ধাক্কা দিয়ে মনে মনে বলল, পাগলে কি না কয়, ছাগলে কি না খায়, জায়গা ঘুম ধরছে। ঋষভ রেগে বলল। হ্যাঁ মেয়ে, তোমার এই বোতল নিয়ে যাও। ইয়াশফা আর চোখে পুতুলের দিকে তাকালো। ছোটবেলায় বাবা কিনে দিয়েছে, তাই যত্ন করে এনেছে। এই বাড়িতে আপন বলতে শুধু পুতুলটাই আছে, রাতে ওর কাছেই থাকবে। ইয়াশফা মুখে মুচকি হাসি দিয়ে এক হাতে পুতুল আর এক হাতে বালিশ নিয়ে চলে গেল। ইয়াশফা বের হতেই হৃদ ইয়াশফার সামনে এসে দাঁড়ায়। ইয়াশফা মাথা উঁচু করে হৃদকে দেখে। বাপ ছেলে দুটোই কি লম্বা লম্বা। হৃদ ইয়াশফার দিকে তাকিয়ে বলল, কোথায় যাচ্ছ মা? ইয়াশফা বলল। অন্য রুমে যাচ্ছি আঙ্কেল। হৃদ রেগে বলল, কেন এত বড় রুম থাকতে তুমি বাইরে কেন যাবে? ঋষভ গম্ভীর গলায় বলল, না, ও বাইরেই থাকবে, আমি এই রুমে থাকতে দিব না। কথাটা শুনে ইয়াশফা রেগে বলল, এই রুম আপনি আপনার দেহের ভিতরে ভরে রাখেন, ঘুমাইলাম না আপনার রুমে। হৃদ একবার ইয়াশফার দিকে তাকালো। এই মেয়ে তো পুরাই অ্যাটম বোম, এমনই তো মেয়ে লাগতো। হৃদ বলল, ঋষ, ও তোমার বউ। মানি না ওকে আমি। এই ক্যাকটাসটাকে সরাও চোখের সামনে থেকে, মাথা খেয়ে ফেলছে আমার। ইয়াশফা মুখ বাঁকা করে চলে গেল। এই লোকের সাথে কথা বলার রুচি নাই। হৃদও কিছু বলল না, তবে হৃদের কাছে ইয়াশফাকে সেই লাগছে। মেয়েটার দম আছে, তার ছেলের চোখে মুখে উত্তর দেওয়ার ক্ষমতা সবাই রাখে না। হৃদ ইয়াশফার দিকে তাকিয়ে বলল, এই আইটেম বম, তুমি আমার সাথে আসো। কথাটা বলেই হৃদ বৌমাকে নিয়ে চলে গেল। মেয়েটা ছোট হলেও ঝাল বেশি। ঋষভ মাথা দু হাতে চেপে ধরে আছে। রাগ লাগছে এই মেয়ের ওপর। একটা বাচ্চা মেয়ে ওর সাথে কিভাবে কথা বলছে। ঋষভ ওর বাপ দেখেও কিছু বলল না। সকাল সকাল ইয়াশফা রান্নাঘরে গেল, তবে আজকে আর শাড়ি পরেনি। রুহির একটা লং শার্ট পরেছে। রাতে রুহির কাছেই ছিল। মূলত রুহি জোর করে শার্ট পরিয়ে দিয়েছে। বাচ্চা একটা মেয়ে, ও কি শাড়ি পরে ঘুমাতে পারে? ইয়াশফাকে দেখে রাহা বলল, এইসব কি পরেছিস? নতুন বউ, বাসায় মেহমান আসবে, শাড়ি পরে আসতি। মিহি রাহাকে বলল, ও ছোট মানুষ, রাহার শাড়ি ক্যারি করতে পারবে না, তাছাড়া মেহমান আসলে শাড়ি পরিয়ে দিব। রাহা চুপ করে গেল। বাড়ির সবাই ইয়াশফাকে একটু বেশি যত্ন করছে। মুগ্ধর সাথে ও রাহা কথা বলছে না। ও তো ওর ভালোবাসার মানুষকে পায়নি, তাহলে কেন মুগ্ধর সাথে ঘর করবে? কিন্তু আপাতত কিছু করার নেই, থাকতেই হবে। এইদিকে মিহি কফি বানিয়ে ইয়াশফাকে বলল। যাও গিয়ে বরকে দিয়ে আসো। ইয়াশফা মুখ কালো করে বলল, যেতে হবে আন্টি, আসলে আপনার ছেলে তো একটা জল হস্তি। মিহির খুব হাসি পেল, তবে মুখ গম্ভীর করে বলল, ভুলে যেও না, সে আমার ছেলে, আমার ছেলেকে এসব বলবে না। এখন যাও কফিটা দিয়ে এসো। ইয়াশফা কফিটা নিয়ে চলে গেল। এরপর সিঁড়ির উপর উঠে কফিতে থুতু দিয়ে দিল খাবলা। বেশ করেছে, ওকে ধমক দেয়া, এখন থুতু গেল। এই দৃশ্য দূর থেকে শুভ্র দেখে নিল। এই মেয়ে তো একটা চিজ। শুভ্র ইয়াশফার পিছু পিছু ঋষভের ঘরে গেল। ইয়াশফা কফিটা ঋষভের রুমে নিয়ে আসে। রুমে অদ্রিত বসে আছে। ঋষভ ওয়াশরুমে গেছে। ইয়াশফা গিয়ে কফিটা টেবিলের পাশে রেখে অদ্রিতের কাছে গেল। ভাইয়া, এই নিম পাতাটা কোথায় গেছে? অদ্রিত হেসে বলল। ও ওয়াশরুমে, বাই দ্য ওয়ে, নামটা কিন্তু জোস। ইয়াশফা একটু হাসলো। অদ্রিত ইয়াশফার দিকে তাকিয়ে দেখলো মেয়েটা গুলুমুলু। হঠাৎ অদ্রিতের মুখ থেকে বের হয়ে গেল, লাড্ডু। ইয়াশফা অদ্রিতের দিকে তাকিয়ে বলল, কি লাড্ডু? কোথায় লাড্ডু? জানেন, আমারও লাড্ডু খেতে ইচ্ছে করছে। অদ্রিত বলল,
তুমি তো লাড্ডু, নিম পাতা জামাইয়ের লাড্ডু বউ। ইয়াশফা হা করে দাঁড়িয়ে থাকলো। এর মধ্যে ঋষভ ওয়াশরুম থেকে একটা টাওয়েল পরে বের হয়ে আসলো। ইয়াশফা চোখ মুখ ছোট করে নিল। এই লোকের লজ্জা শরম কিচ্ছু নেই। আপনার জন্য কফি এনেছি। ঋষভ গিয়ে কফিতে এক চুমুক দেওয়ার সাথে সাথে শুভ্র এসে চিৎকার করে। সবাই শুভ্রর দিকে তাকায়। শুভ্র একবার ইয়াশফার দিকে আরেকবার থুতু মিশানো কফির দিকে তাকাচ্ছে। ঋষভ শুভ্রকে বলল। কি হয়েছে? ইয়াশফা গিয়ে শুভ্রর পাশে দাঁড়ায়। এরপর শুভ্রর পায়ের একটা উষ্টা মারে, তারপর ইশারায় চোখ দেখিয়ে চুপ করতে বলে। শুভ্র ইয়াশফার ভয়ে ঋষভকে বলে। আরে খা খা, আসলে আমার খুব পেট ব্যথা করছে, এই জন্য আর কি। তুই খা, সেই স্বাদ না? হো, আমি জানি সেই স্বাদ। খা বাবা খা। ঋষভ কোনো কথা না বলে চুপচাপ খেয়ে নিল। ইয়াশফাও কফির মগ নিয়ে নাচতে নাচতে চলে আসলো। মজাই লাগলো। ঠিক করেছে, শুভ্র পিছন পিছন আসলো। ইয়াশফা রাগী চোখে বলল। একটু হলে সব ফাঁস করে দিচ্ছিলেন। শুনুন, যদি ওনাকে কিছু বলেন না, তাহলে আপনাকে ইঁদুর মারার বিষ মিশিয়ে খাইয়ে দেব। আমি কিন্তু মানুষ ভালো না। শুভ্র কাঁদো কাঁদো মুখে ইয়াশফার দিকে তাকালো। এই মেয়ে যে কি পরিমাণ ডেঞ্জারাস সেটা হাড়ে হাড়ে বোঝা যাচ্ছে। যে মেয়ে ঋষভের মতো ছেলেকে থুতু দেওয়া কফি খাওয়াতে পারে, সেই মেয়ে সব পারে। শুভ্র বলল। বোন, তোর চরণে সালাম, মাফ চাই, দোয়া চাই। আমি ঋষভরে কিচ্ছু বলবো না। এই বলে শুভ্র চলে গেল। অদ্রিত ঋষভকে বলল। তোর বউটা কিন্তু অনেক কিউট, পুরো একটা পুতুল। ঋষভ একটু রেগে গিয়ে বলল। আমি মানি না ওকে। শুভ্র এসে ঋষভের কাঁধে হাত দিয়ে বলল। কেন মানিস না? ঋষভ বলল। অনেক কারণ আছে। এর মধ্যেই ঋষভের কল আসলো। ঋষভ ব্যালকনিতে চলে গেল। এইদিকে মুগ্ধ রাহার কোলে শুয়ে আছে। রাহা চুপ করে বসে আছে। ও এখনো মুগ্ধকে মন থেকে মেনে নিতে পারেনি। তবে একটা জিনিস বুঝেছে, লোকটা খারাপ না। সে কারণে এখনো অবধি মুগ্ধকে কিছু বলেনি। মুগ্ধকে স্বামীর সব অধিকার দিয়েছে। মুগ্ধ রাহাকে পাগলের মতো ভালোবাসে। একটা মাত্র বউ। মুগ্ধ রাহার কোল থেকে উঠে রাহার ঠোঁটে গভীর একটা চুমু খেলো। রাহা মাথা নিচু করে আছে। মুগ্ধ রাহাকে বলল। কি হয়েছে বউ? রাহা মাথা নাড়িয়ে বলল। কিছু না, ভালো লাগছে না। মা বাবার কথা খুব মনে পড়ছে। মুগ্ধ রাহার দিকে তাকিয়ে বলল। আমি তোমাকে নিয়ে যাব তোমার বাপের বাড়ি, মন খারাপ করো না। রাহা মুগ্ধর কথা শুনে চুপ করে রইল। ওর চোখ হঠাৎ করে আলমারির কর্নারে গেল। একটা বিশাল কালো রঙের সাপ আলমারির নিচে ঢুকেছে। সাথে সাথে রাহার কলিজা কেঁপে উঠল। রাহা অনেক জোরে একটা চিৎকার দিল। মুগ্ধ ভয় পেয়ে গেল রাহার চিৎকারে। মুগ্ধ বিচলিত হয়ে বলল। কি হয়েছে বউ, চিৎকার করছো কেন? রাহা হাত দিয়ে সাপের দিকে দেখাতেই মুগ্ধ এক লাফে রাহার কোলে উঠে গেল। রাহা আরো ভ্যাবাচাকা খেয়ে গেল। মুগ্ধ রাহার গলায় মুখ লুকিয়ে চিৎকার করে বলল। বউ বাঁচাও, তোমার জামাইকে সাপটা খেয়ে ফেললো। রাহার মনে হচ্ছে চিৎকুর দিয়ে কানতে পারলে একটু শান্তি লাগতো। ওর বুইড়া জামাই ওরে না রক্ষা করে উল্টে ওর কোলেই উঠে বসে আছে। মুগ্ধ সবাইকে ডাকতে থাকে। হৃদ, অভ্র, তিথি, মিহি, আরাধ্যা, তিথির ভাইয়ের বউ রুহি সবাই ছুটে আসে। মুগ্ধ হৃদকে সাপ দেখিয়ে দিল। হৃদ আর অভ্র মিলে সাপকে মারার জন্য ধরতে গেলে সাপটা দরজার নিচ দিয়ে চলে যায়। সবার হাত পা কাঁপছে। হাজার হোক সাপ জিনিস, তার উপর এই সাপটা দেখতেই ভয়ঙ্কর। সবার গায়ের লোম দাঁড়িয়ে গেল। হৃদ সাপের পেছন পেছন এসে দেখলো সাপটা ইয়াশফার রুমে ঢুকে গেল। সবাই ছুটে ইয়াশফার রুমে গেল। এইদিকে ইয়াশফা নাকে তেল দিয়ে আরামে ঘুমাচ্ছে। হৃদ গিয়ে দরজায় ধাক্কা দিয়ে বলল। এই আইটেম বম, দরজা খোলো, তোমার ঘরে সাপ ঢুকছে, তাড়াতাড়ি বের হও ঘর থেকে। ইয়াশফা হুট করেই উঠে যায়। একটু চোখ লেগে এসেছিল। ইয়াশফা দরজা খুলে দিতেই মিহি, তিথি আর রুহি গিয়ে ইয়াশফাকে জড়িয়ে ধরে। মিহির হাত কাঁপছে। ইয়াশফাকে বলে। তুমি ঠিক আছো তো?
ইয়াশফা একটু অবাক হয়ে বলে, আমি তো ঠিক আছি, কিন্তু কি হয়েছে আপনাদের? হৃদ ইয়াশফাকে সাপের কথা বলতে ইয়াশফা গোটা রুমে চোখ বুলিয়ে নিল। সবার চোখ গেল সাপটা ইয়াশফার খাটের নিচে ঢুকলো। হৃদ আর অভ্র একটা লাঠি নিয়ে এসে খাটের নিচে বসে পড়ল। ইয়াশফা চেঁচিয়ে বলল, একদম না, আপনারা উঠুন আঙ্কেল, ওকে মারবেন না, ও কারো কোনো ক্ষতি করবে না, আমি দেখছি। হৃদ নিজের কপালে বাড়ি দিয়ে বলল, এই বুড়া বয়সে এসো বৌমা আমায় আঙ্কেল বলে, আমারে পাপা বলবা। ইয়াশফা বলল, আমি পাপা ফাপা বলতে পারি না, আমি আপনাকে বাবা বলবো। হৃদ হালকা হাসল। ইয়াশফা হৃদকে সরিয়ে দিয়ে খাটের নিচে উকি দিল। সাপটা ফোনা তুলে ওর দিকে তাকিয়ে আছে। ইয়াশফা হাতের ইশারায় বলল, আয় আয়, আমার কাছে আয়, ভয় পাস না। অবাক করার বিষয় সাপটা সত্যি সত্যি ওর হাতে এসে উঠে পড়ল। ইয়াশফার হাতে সাপ দেখে সবাই চেঁচিয়ে উঠল। মিহি চিৎকার দিয়ে বলে, ইয়াশফা, সাপটা কামড় দিবে, ফেলে দাও ওকে। পচালো, মেয়েটাকে বাঁচাও, ও বাচ্চা, বুঝতে পারছে না সাপটা অনেক বিষাক্ত। হৃদও বুঝলো এবার বেশি বেশি হয়ে যাচ্ছে। ইয়াশফা কারো কথা না শুনে সাপকে বিছানায় ছেড়ে দিল। এরপর নিজেও বসে পড়ল। দেখেছিস, তোকে দেখে মানুষরা ভয় পাচ্ছে, অথচ মানুষ কিন্তু তোর থেকেও ভয়ঙ্কর। সাপটা ফনা নামিয়ে ইয়াশফার কোলে উঠে গেল। হৃদ চেঁচিয়ে উঠল। এর মধ্যেই চেঁচামেচি শুনে ঋষভ, শুভ্র আর অদ্রিত রুমে আসলো। ঋষভ দেখলো ইয়াশফার কোলে সাপ। ওর চোখ বড় বড় হয়ে গেল। ঋষভ চোখ গরম করে বলল, ইডিয়েট, এদিকে আসো, ও কামড়ে দেবে। ইয়াশফা ঋষভেরই দিকে তাকিয়ে সাপকে বলল, তুই জানিস ওই লোকটা আমাকে দু চোখে দেখতে পারে না, সব সময় এমন ধমক দেয়। সাপটা এবার মাথা ঘুরিয়ে সত্যি ঋষভেরই দিকে তাকালো। সবাই অবাক হয়ে গেল। সাপটা কি ইয়াশফার কথা বুঝতে পারছে? ঋষভ ধমকের সুরে বলল, নামতে বলেছি তোমাকে বিছানা থেকে, কথা যদি না শোনো তাহলে হাত পা বেঁধে 10 তলা থেকে ফেলে দেবো। কথাটা শোনা মাত্রই সাপটা ঋষভেরই দিকে ফনা তুলে এগিয়ে গেল। ইয়াশফা দ্রুত সাপকে ধরে বলল, ওই বেটি, ওনার দিকে তেড়ে যাস না, ওইটা আমার জামাই। ইয়াশফা সবাইকে বেরিয়ে যেতে বলল। সবাই থাকলে ওর সাপ বাচ্চার শ্বাস কষ্ট হবে। ঋষভ বাদে সবাই বেরিয়ে গেল। হৃদ, বুঝেছো, এই মেয়ে কোনো সাধারণ মেয়ে না, ও আসলে একটা অ্যাটম বোম। কেউ যদি ওর ছেলেকে সোজা করতে পারে তাহলে সেটা এই মেয়েই পারবে। ঋষভ ইয়াশফাকে জোরে ধমক দিয়ে বলল, নাম বিছানা থেকে, ইডিয়েট, কথা কানে যাচ্ছে না তোর? ইয়াশফা ঋষভেরই দিকে অবাক হয়ে তাকালো। এই লোক এত খারাপ, ওকে তুই করে বলছে। ইয়াশফা সাপকে বিচার দিয়ে বলল, দেখ পাখি, দেখ, এই বাড়িতে আমার কেউ নেই, আমার সাথে কেউ ভালো করে কথাই বলে না, জানিস। সাপটা আবারও ঋষভেরই দিকে তেড়ে গেল। ইয়াশফা সাপকে নিজের কোলে নিয়ে বলল, থাক পাখি, বাদ দে, তুই যা, তুইও তো আমার মতো অভাগা, কাজের সময় ভাই ভাই, কাজ ফুরাইলে থাক ভাই, বললাম না, তুই বরং চলে যা, ওরা তোকে ভয় পাচ্ছে। কথাটা বলে ইয়াশফা সাপকে নিয়ে বাইরে চলে গেল। পেছন পেছন ঋষভও গেল। ইয়াশফা গিয়ে সাপকে ছেড়ে দিয়ে আসলো। হৃদ তো ইয়াশফার উপর ভীষণ খুশি। এই মেয়েকে দিয়ে অনেক কিছু হবে। রুহি এসে ইয়াশফাকে জড়িয়ে ধরলো। ইয়াশফার কাজ কথাবার্তা শুনে কেউ বলবে এটা একটা 14 বছরের বাচ্চা? ড্রয়িং রুমে সবাই বসে আছে। কালকের ঘটনা এখনো কারো নিয়ে আতঙ্ক কমেনি। মুগ্ধ তো কালকে থেকে লাফিয়ে উঠছে। ইয়াশফা গুটি গুটি পায়ে ঋষভের ঘরে উকি দিল। ঋষভ অন্য মুখ ঘুরে কিছু একটা করছে। ইয়াশফা হঠাৎ ভো বলে চিৎকার করতেই ঋষভ চমকে গেল। তাড়াহুড়ো করে কিছু একটা লুকিয়ে নিল। এরপর ইয়াশফাকে ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দিল। ইয়াশফা গিয়ে টেবিলের ওপর পড়ল। সাথে সাথে কপাল কেটে রক্ত বের হতে শুরু করলো। ইয়াশফা অবাক হয়ে ঋষভের দিকে তাকিয়েছে। ঋষভ ইয়াশফার কপালের দিকে তাকিয়ে বলল, বাদর তুমি? এরপর থেকে এমন হুট করে আমার রুমে আসলে পা কেটে হাতে ধরিয়ে দেবো। ইয়াশফা কিছু না বলেই চলে গেল ড্রয়িং রুমে। হৃদ দেখলো ইয়াশফার কপাল ফেটে রক্ত বের হচ্ছে। হৃদ জিজ্ঞেস করলো, কি হয়েছে মা, এটা কিভাবে হলো?
ইয়াশফা মুস্কি হেসে বলল, আপনার ছেলে দেওয়া উপহার। কথাটা শুনে হৃদ সহ সবাই অবাক হয়ে গেল। ঋষভ মেয়েটাকে এভাবে মেরেছে? মিহি রেগে গেল। ছেলেটা দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছে। তবে এসব দেখে আরাধ্য বেশ খুশি হলো। তার মানে ও ঋষভ এই মেয়েকে ভালোবাসে না। কথাটা ভাবতেই আরাধ্যার মন ভালো হয়ে গেল। হৃদ ঋষভকে ডাকতে লাগলো। ঋষভ কোনো সাড়া শব্দ করলো না। হৃদ এবার ঋষভের ঘরে গেল। ঋষভ কিছু একটা খুঁজছে। হৃদ গিয়ে বলল, তুই অ্যাটম বমকে মেরেছিস কেন? ঋষভ অবাক হয়ে হৃদের দিকে তাকালো। ও আবার অ্যাটম বোমকে কখন মারলো? ঋষভ বলল, আমি কোনো অ্যাটম বোমকে মারিনি, আমি ক্যাকটাসকে মেরেছি। হৃদ রেগে বলল, মিথ্যে বলবি না রিস, তুই অ্যাটম বমকে মেরেছিস, ওর কপাল দিয়ে রক্ত হচ্ছে। ঋষভও রেগে গিয়ে বলল, আজব তো, আমি আমার বউকে মেরেছি, কোন অ্যাটম বোমকে না। হৃদ ঋষের আমার বউ কথাটা শুনে খুশি হলো, কিন্তু ইয়াশফাকে মেরেছে এটা শুনে রেগে গিয়ে বলল, তুই মেরেছিস কেন আমার মেয়েকে? ঋষভ বলল। ভালো করেছে। হৃদ একটা শয়তানি হাসি দিয়ে চলে গেল। একটু পর ইয়াশফা আবার ঋষভের ঘরে আসলো। ঋষভ ওয়াশরুমে গেছে। ইয়াশফা এসে ওয়াশরুমের দরজা বাইরে থেকে আটকে দিয়ে চলে যায়। একটু পর ঋষভ চেঁচামেচি করতে থাকে, কিন্তু সাউন্ড প্রুফ হওয়ায় ওর কথা কেউ শুনতে পেল না। ঋষভ ভালো করেই বুঝতে পারে এটা কোনো বাদরের কাজ। ওর সাথে এমন বেয়াদবি করার সাহস এই বাড়িতে কারণেই শুধু একটা বাদর ছাড়া। ও ওয়াশরুম থেকে বের হওয়ার পর বুঝাবে মজা কাকে বলে। প্রায় 1 ঘন্টা পর এসে ইয়াশফা দরজা খুলে দিয়ে পালিয়ে যায়। ঋষভের রাগে চোখ লাল হয়ে গেল। কত সময় লস হলো ওর। এই মেয়েকে কিছুতেই ছাড়বে না। ঋষভ তেড়ে গিয়ে ইয়াশফাকে খুঁজতে লাগলো, কিন্তু এই মেয়ে কোথাও নেই। ওকে একটা শিক্ষা না দেওয়া অবধি শান্তি নেই। ইয়াশফা ছাদে গিয়ে চুপ করে বসে আছে। মনটা ভালো লাগছে না। বাবার কথা ভীষণ মনে পড়ছে। এই বাড়িতে ওর আপন বলতে কেউ নেই। রুহি আর তিথি বাদে কেউ তেমন কথা বলে না। ওর দম বন্ধ হয়ে আসে। ইয়াশফা আপন মনে গান গাইতে থাকে। নান্টু ঘটকের কথা শুনা, অল্প বয়সে করলাম বিয়া, মুরব্বীরা কইল সবাই নো টেনশন নো চিন্তা। বাকিটা বলার আগেই ঋষভ ইয়াশফার কান ধরে টেনে দাঁড় করিয়ে দেয়। ইয়াশফা ঋষভের দিকে তাকিয়ে থ হয়ে যায়। ঋষভের গায়ে কাপড় নেই, কোমরে টাওয়েল বাঁধা। ঋষভকে এমনভাবে দেখে গা শিরশির করে উঠল। ইয়াশফা অন্যদিকে তাকিয়ে বলল, এই, আপনার কি জামা কাপড় নেই? সব সময় বালের মাথা পরে ঘুরেন কেন? ঋষভ ইয়াশফার কথায় অবাক হয়ে গেল। বালের মাথা মানে কি? ও তো বালের মাথা পরেনি, ও পরেছে টাওয়েল। তাছাড়া সব সময় কই পরে? ঋষভ রেগে ইয়াশফাকে কোলে নেয়। এরপর ছাদের কোনায় নিয়ে গিয়ে বলে, দেবো ফেলে ফেলে দে, এখান থেকে পড়লে তোকে আর খুঁজে পাওয়া যাবে না। ইয়াশফা মনে মনে ভয় পেল, কিন্তু প্রকাশ করলো না। ঋষভকে শক্ত করে জড়িয়ে ধরল। ঋষভ ইয়াশফার দিকে বড় বড় চোখ করে বলল, কেন এখন কেন জড়িয়ে ধরছিস? ভয় করছে? এমন বেয়াদবি বের করবি আমার সাথে? ইয়াশফা মাথা নাড়িয়ে না বলে, এই লোককে পরে বুঝাবে মজা। ঋষভ ইয়াশফাকে নামিয়ে দিয়ে বলে, 1 ঘন্টা আমার সময় নষ্ট করেছ, এখন 1 ঘন্টা কান ধরে উঠবস করো। ইয়াশফা ঋষভকে বলল। করব না আমি। ঋষভ আবার ইয়াশফার দিকে এগিয়ে যায়। ইয়াশফা ঋষভকে এগিয়ে আসতে দেখে কান ধরে উঠবোস করতে শুরু করে দিল। এভাবে 1 ঘন্টা বেচারি উঠবোস করলো। মাজা কোমর শেষ। এটা একটা আস্ত বেয়াদব পুরুষ। ঋষভ হাতে হাত গুজে ইয়াশফার দিকে তাকিয়েছে। এর মধ্যেই ছাদে হৃদ আসে। ঋষভকে এমন অবস্থায় দেখে হৃদ বলল, কিরে, তুই বলে এই বাচ্চা মানবি না, আবার এই বাচ্চার সামনেই টাইল পরে ঘুরে বেড়াস, লজ্জা করে না? ঋষভ মুখ কালো করে নিল। ওর বাবা ওর জীবনের সব থেকে বড় শত্রু। ঋষভ ইয়াশফার দিকে তাকিয়ে দেখলো ইয়াশফা মুসকি মুসকি হাসছে। ঋষভ কিছু বলার আগেই ওর টাওয়েল খুলে যেতে নেবে, এমন সময় হৃদ তাড়াহুড়ো করে ঋষভের টাওয়েল ধরে।
হৃদের নিজেরই লজ্জা লাগছে এই মুহূর্তে। ইয়াশফা বিষয়টা খেয়াল করেনি। ও হুট করেই ছাদের পাশে একটা টিয়া পাখির দিকে নজর দিয়েছে। দিন দুনিয়া ভুলে মুগ্ধ চোখে পাখিটাকে দেখছে। হৃদ ঋষভকে বলল, বউকে দেখে কি আপনার টাওয়াল খুলে যাচ্ছে বাবা ঋষ? ঋষভ রেগে গিয়ে বলল। আমার বউ না, আমি মানি না ওকে। হৃদ ইয়াশফাকে বলল, এই আইটেম বম, শোনো, কালকে থেকে স্কুলে যাবে। আর ওইখানে কি নতুন বর খুঁজবে, মনে থাকবে? তুমি এই বেয়াদবটার সাথে সংসার করতে পারবে না। আমি তোমাকে একটা ভালো ছেলের সাথে বিয়ে দেবো। ঋষভ কিছুটা রেগে হৃদের দিকে তাকালো। হৃদ সেদিকে পাত্তা চলে গেল। ইয়াশফা একবার ঋষভের দিকে তাকিয়ে চলে গেল। যাওয়ার সময় বলে গেল, পারলে একটা জায়গা পড়েন, তাও সর্বনাশ হওয়ার চান্স থাকবে না। এই টাওয়াল যখন হুট করে খুলে যাবে তখন বুঝবেন ঠেলা কাকে বলে। ঋষভ ইয়াশফার দিকে তাকিয়ে বলল, খুলে গেলে কোনো সমস্যা নেই, তুমি যদি দেখতে চাও আমি এক্ষুনি খুলে দেব। ঋষভের মুখ এমন কথা হয়তো ইয়াশফা আশা করেনি। ও ছোট, কিন্তু এতটাও ছোট না যে ঋষভের কথার মানে বুঝবে না। অবশ্য দোষটা ওরই। ওই প্রথমে পাকা পাকা কথা বলেছে। ওর মুখটা নিমিষেই কালো হয়ে গেল। ইয়াশফা চলে গেল। এই শালি কই তুই? জান, মায়ের সাথে বাজারে এসেছি। শুভ্র রেগে গিয়ে বলল, বাজারে মানে? এই শালি, তোরে বারণ করিনি তুই বাড়ির বাইরে যাবি না? তুই গেছস কেন ক? কোন ফুলের থুপড়া দেখাতে গেছস? সত্যি করে ক। মেয়েটা ভীতু কণ্ঠে বলল, আরে জাউড়া পাড়া, তোর বাপরে আমার থোবড়া দেখাইতে আইছি। এত সন্দেহ কইরা কি পাস ভাই? আমার একটু শান্তি দে। শুভ্র আরো রেগে বলল, ওরে হারামি বেডি, তুই কই আসস ক, আমি যাচ্ছি। আজকে তোর একদিন কি আমার 2 দিন। শুভ্র এতক্ষণ যে মেয়েটাকে বকা দিল সেই মেয়েটা শুভ্রর 3 নাম্বার প্রেমিকা। শুভ্র একসাথে 3টা মেয়ের সাথে রিলেশন করলেও 3 নাম্বারটাকে সব থেকে বেশি ভালোবাসে। প্রথম 2 প্রেমিকার নাম নেহা আর দিয়া, আর তৃতীয় নাম্বারটার নাম জ্যোতি। শুভ্র নেহা আর দিয়ার সাথে টাইম পাস করলেও জ্যোতিকে সত্যি খুব ভালোবাসে। তবে ও জ্যোতিকে খুব প্যারা দেয়। বাইরে বের হলে বকা দেয়, কোনো ছেলের সাথে কথা বললে বকা দেয়। জ্যোতি শুভ্রকে অত পাত্তা দেয় না, কিন্তু মনে মনে শুভ্রকে অনেক ভালোবাসে। শুভ্র জ্যোতির কাছে গিয়ে বলল, তোকে বারণ করার পরও এই ভোর দুপুরে বাইরে বের হয়েছিস কেন? জ্যোতি রেগে বলল, বেশ করেছি। তুই যখন 2 ডলানির সাথে ডলাস তখন আমি কিছু বলি? আমিও এখন থেকে সবার সাথে প্রেম করব। শুভ্র রাগী চোখে বলল। তোর মুখ ভেঙে দিতে আমার খুব কষ্ট হবে বাকি। শুভ্র কথা শুনে হঠাৎ জ্যোতি কান্না শুরু করে দিল। সেটা দেখে শুভ্র 2 হাতে জ্যোতিকে নিজের সাথে জড়িয়ে নিয়ে বলল, কাঁদছ কেন? জ্যোতি কিছু বলল না। ওর খুব কষ্ট হয় শুভ্রকে নেহা আর দিয়ার সাথে দেখলে, কিন্তু কখনো শুভ্রকে বলতে পারেনি তুমি শুধু আমার। কখনো অধিকার নিয়ে শুভ্রকে কিছু বলতে পারেনি। শুভ্র জ্যোতিকে বলল, 1 মিনিটের মধ্যে কান্না অফ করো বাকি, আমি উল্টাপাল্টা কিছু করে ফেলবো। জ্যোতি 2 চোখ মুছে চলে গেল। শুভ্র জ্যোতি ওড়নার আঁচল ধরে হেঁটে হেঁটে গেল। ইয়াশফাকে হৃদ স্কুলে ভর্তি করাবে বলে ড্রাইভারকে দিয়ে সমস্ত কাগজপত্র নিয়ে সে রেখে দিয়েছে, কিন্তু ভর্তি করাইতে নিয়ে যাওয়াই হচ্ছে না। সে নিজেই ভর্তি করাইতে নিয়ে যাইতে পারতো, কিন্তু এই কাজ নিজের না করে ছেলেকে করাবে বলে ওয়েট করছে। তবে তার গুণধর ছেলে যা ঘাড় তাড়া নিয়ে যাবে না সেটা বেশ ভালোই জানে, কিন্তু হৃদও কম যায় না। ছেলেকে পেড়া না অবধি তার শান্তি নেই। হৃদ ইয়াশফার কাছে গিয়ে বলল, অ্যাটেম বম, তুমি স্কুলে ভর্তি হতে চাও না? ইয়াশফা হেসে বলল, চাই তো বাবা। হৃদ মুচকে হেসে বলল, দাঁড়াও, তোমার খারাপ বরকে বলি, তোমাকে ভর্তি করিয়ে দিয়ে আসবে। ইয়াশফা মুখ কালো করে বলল। বাবা, আপনি আমাকে ভর্তি করতে নিয়ে চলুন। হৃদ জোরে হেসে ইয়াশফার কানে কানে বলল, তুমি দেখবা আমি ওকে কিভাবে চালাবো। ইয়াশফা বলল, কিভাবে?
হৃদ কিছু না বলেই ঋষভের কাছে চলে গেল। পিছু পিছু ইয়াশফাও গেল। ঋষভ ফোনে কারোর সাথে কথা বলছিল। হৃদকে দেখে তাড়াহুড়ো করে কল কেটে দিল। হৃদ বলল, যাও, তোমার বউকে স্কুলে ভর্তি করে দিয়ে আসো। ঋষভ থতমত খেয়ে বলল। পারবো না আমি। হৃদ আর চোখে ইয়াশফার দিকে তাকিয়ে বলল, তোমার বউ, তোমার কোনো দায়িত্ব নেই? ওকে পড়াশোনা শেখাবে না? ঋষভ ইয়াশফার দিকে তাকিয়ে বলল, ও বউ না আমার, আমি মানি না ওকে। তুই ভর্তি করো, আমি পারবো না। হৃদ শয়তানি হাসি দিয়ে বলল, ঠিক আছে, বউ মানতে হবে না, অন্তত বোন মনে করে মেয়েটাকে ভর্তি করিয়ে দাও। চিন্তা করো না, তোমার বোনকে আমি ভালো ছেলের সাথেই বিয়ে দেব। ঋষভ চুপ করে রইল, মুখ কালো করে বলল। আমার একটাই বোন, আর সেটা রুহি। হৃদ হেসে বলল। আজকে থেকে তোমার দুটো বোন। ঋষভ কোনো কথা না বলে স্থান ত্যাগ করল। ইয়াশফা বোকার মতো হৃদ আর ঋষভের দিকে চেয়ে রইল। সব কিছু ওর মাথার উপর দিয়ে যাচ্ছে। এর মধ্যে রুহি আসলো ইয়াশফার কাছে। রুহির সাথে ইয়াশফার তেমন কথা হয়নি এখনো অবধি। ইয়াশফা রুহিকে বলল। ভালো আছো ননদিনী রায়বাগিনী? রুহি হাসতে হাসতে বলল, আলহামদুলিল্লাহ। তাহলে তুমি মানো আমার ভাই তোমার জামাই? ইয়াশফা অবাক চোখে তাকিয়ে বলল, লে বাবা, জামাইকে জামাই মানবো না তো কি ভাসুর মানবো? হ্যাঁ, আমার তো ওনার সাথেই বিয়ে হয়েছে। হতে পারে সে একটা জল হস্তি, তাই বলে কি আমার জামাই না? রুহি ইয়াশফার কথা শুনে হাসতে হাসতে শেষ। এই মেয়েটা এত পাকা কিভাবে? ঋষভের থেকে রুহি গুনে গুনে 3 বছরের ছোট। সেই হিসাবে ইয়াশফার থেকে রুহি 9 বছরের বড়। রুহির কাছে ইয়াশফাকে বেশ মজার লেগেছে। রুহি ইয়াশফাকে আরো কিছু প্রশ্ন করলো। ইয়াশফাও রুহিকে উত্তর দিল। মাঝখান থেকে হৃদ ওর 2 মেয়ের মিল থেকে মিটিমিটি হেসে চলে গেল। আজকে খুব চুমুর ক্রেভিং উঠেছে। হৃদ তাড়াতাড়ি মিহির কাছে গেল, গিয়েই টুকটুক করে কয়েকটা চুমু খেয়ে নিল। মিহি রান্না করছিল। হৃদের এমন আক্রমণ বুঝে উঠতে পারেনি। মিহি কটমট করে হৃদের দিকে তাকিয়ে বলল, ভালো হবে না তুমি? হৃদ বলল, না, ভালো হয়ে কি হবে? ভালো হলে কি দুটো চুমু বেশি দেবা? যদি দাও তাহলে ভালো হব, প্রমিস। মিহি নিজের কপালে থাপ্পড় দিল। হৃদের হঠাৎ একটা শয়তানি বুদ্ধি মাথায় আসলো। হৃদ দেখতে চাইছিল ইয়াশফাকে মিহি কেমন চোখে দেখে। হৃদ মিহিকে বলল, আমি অ্যাটেম বোমের বিয়ে দেব। মিহি হৃদের দিকে তাকিয়ে বলল, তুমি কি পাগল? ও আমার ঘরের লক্ষ্মী, আমি কেন আমার ঘরের লক্ষ্মীকে অন্য কাউকে দিয়ে দিব? হৃদ বুঝলো মিহি তার মানে ইয়াশফাকে মেনে নিয়েছে। হৃদ বলল, তোমার ছেলে তো ঘরের লক্ষ্মীকে মানছে না। মিহি কিছু বলল না। ও জানে ঋষভ কেমন। মিহি হৃদকে 2 গ্লাস দুধ দিয়ে বলল, যাও রুহি, আর ইয়াশফাকে নিয়ে এসো। হৃদ মিহির কথা মতো ওর দুধ নিয়ে রুহি আর ইয়াশফার কাছে গেল। রুহি মায়ের ভয়ে ধকধক করে সবটুকু দুধ খেয়ে ফেলল, কিন্তু ইয়াশফা দুধ দেখে ঝেড়ে দৌড়। দুধ দেখলে ওর গা গুলিয়ে ওঠে, বমি বমি পায়। হৃদ দুধ নিয়ে ইয়াশফার পিছন পিছন ছুটছে। যে করেই হোক ইয়াশফাকে দুধ খাওয়াতে হবে, না হলে মিহি হৃদকে মেরে বাড়ি থেকে বের করে দিবে। বুড়ো বয়সে বউ ছাড়া থাকতে পারবে না। রুহি হৃদ আর ইয়াশফার কাণ্ড দেখে হাসছে। হৃদ কিছুতেই ইয়াশফাকে দুধ খাওয়াতে পারেনি। ইয়াশফা পুরো চৌধুরী বাড়ি হৃদকে দৌড়ে নিয়েছে। হৃদ এক পর্যায়ে থেমে গেল। এই বয়সে এমন দৌড়ানো যায়? এই বাচ্চা মেয়ে ওকে এভাবে নাকানি চুবানি খাওয়াচ্ছে, বাপ রে! হৃদ না পেরে নিজেই সব দুধ খেয়ে নিল। এরপর মিহির কাছে গিয়ে বলল ইয়াশফা দুধ খেয়েছে। হৃদ গিয়ে ইয়াশফা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভর্তি করিয়ে দিয়েছে 9ম শ্রেণীতে। ঋষভকে এত করে বলার পরেও ঋষভ যায়নি। তার ছেলে পাক্কা বেয়াদব, আগামীকাল থেকে ও স্কুলে যাবে। ঋষভ সকাল থেকেই খুব ডিস্টার্ব হয়ে আছে, কোনো জায়গায় শান্তি পাচ্ছে না। হঠাৎ করে রাগ লাগছে, মনে হচ্ছে
জিনিসপত্র সব ভাঙচুর করতে পারলে শান্তি লাগতো। ঋষভের চোখ গেল দেওয়ালের এক পাশে টাঙিয়ে রাখা গিটারের দিকে। গিটার নিয়ে ছাদে চলে গেল। রাগে হাত পা কাঁপছে, কেন রাগ হচ্ছে জানা নেই। একটা গানের লিরিক্স অনুযায়ী গিটারে টুং টুং শব্দ তুলে গান বাজাতে লাগলো। ও চোখ বন্ধ করে গিটার বাজাচ্ছে, কিন্তু চোখের সামনে ওর আর ইয়াশফার বিয়ের কাহিনী চোখে ভেসে উঠছে। বিরক্তিতে চোখ খুলে ফেলল। চোখ খুলে দেখতে পেল ইয়াশফা ওর দিকে গোল গোল চোখে তাকিয়েছে। ইয়াশফাকে নিজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ঋষভ রেগে গেল। এই মেয়ে কোনো জায়গায় ওকে শান্তি দেয় না। ঋষভ ধমক দিয়ে বলল, হাই, তোমাকে বলিনি তুমি আমার চোখের সামনে আসবে না? তারপরও কেন আসো? ননসেন্স। ইয়াশফা কথাটা গায়ে মাখল না। ও সুন্দর মতো উত্তর দিল, এটা আমার শ্বশুরবাড়ি, আর আমি আমার শ্বশুরবাড়ির সব চিপায় চাপায় যাব, তাতে কার কি? ঋষভ আর কিছু বলল না। এ মেয়ে বয়সের তুলনায় বেশি পাকা। ওর এমনিতেও বেশি কথা বলা পছন্দ না। এই মেয়ের সাথে অহেতুক তর্ক করার মানেই হয় না। ঋষভ ইয়াশফাকে ধাক্কা দিয়ে চলে গেল। ইয়াশফা অবাক হয়ে ঋষভের দিকে তাকিয়ে, এই লোকটা তো ভারী বেয়াদব, ওকে ধাক্কা দিয়ে চলে গেল। ইয়াশফা ঠিক করলো এই লোকের পেছন পেছন আর ঘুরবে না, এই লোকের সামনেও যাবে না। ও বান্ধবীর মুখে শুনেছিল বিয়ের পর জামাইরা নাকি বউকে অনেক ভালোবাসে, কিন্তু তার জামাই তো তাকে সব সময় ইগনোর করে চলে, সহ্যই করতে পারে না। রুহি বিছানায় শুয়ে শুয়ে ফোন টিপছে। এমন সময় ফোনে একটা মেসেজ আসলো। মেসেজটা দেখে ওর গলা শুকিয়ে এলো। মেসেজটা অদ্রিত পাঠিয়েছে। মেসেজে লেখা আছে, আজকে ভার্সিটিতে গিয়ে সৌভিকের সাথে কেন কথা বলেছিস? নিচে আয় 2 মিনিটের মধ্যে। রুহি হালকা কেশে মাথায় ওড়না জড়িয়ে ব্যালকনিতে চলে গেল। অদ্রিত রেগে দাঁড়িয়ে আছে, ওর চোখ দিয়ে আগুন বের হচ্ছে। রুহি ধক গিলে দৌড়ে নিচে চলে গেল। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, মিনমিন করে বলল, পরশুদিন এক্সাম, তাই একটু এক্সামের বিষয়ে জিজ্ঞেস করছিলাম। আর করব না, প্রমিস। অদ্রিত গম্ভীর গলায় বলল, ক্লাসে তো আরও অনেক মেয়ে ছিল, ওদেরকে জিজ্ঞাসা করতে পারতি, ওকেই কেন? রুহি মাথা নাড়িয়ে বলল, আর করব না ভাইয়া। সব ঠিকই ছিল। রুহির কথায় অদ্রিত পটে গেছিল, কিন্তু মাঝখানে এই ভাইয়া শব্দটা শুনে ওর মাথা গরম হয়ে গেল। এই মেয়ের কোন জন্মের ভাই? অদ্রিত বলল, আমি তোর ভাই। রুহি সরল মনে বলল। অদ্রিত একটা অকাম করে বসলো। ও টুস করে রুহির গালে একটা কিস করলো। এরপর দুষ্টু হেসে বলল, ভাইরা বুঝি এভাবে চুমু দেয়, এরপরে বলবেন আমি তোর ভাই? রুহি গালে হাত দিয়ে তাকিয়েছে অদ্রিতের দিকে। রুহি জানে অদ্রিত ওকে ছোট থেকেই কতটা ভালোবাসে। রুহি নিজেও বাসে, তবে খুব একটা প্রকাশ করে না। ওদের এই সম্পর্কের বিষয়ে বাড়ির কেউ জানে না, একমাত্র তিথি ছাড়া। তিথি ওদের বিষয়ে সব জানে। রুহি মিনমিন করে বলল, আমি ঘরে যাই, কেউ দেখে ফেলবে। অদ্রিত রুহিকে নিজের কাছে নিয়ে বলল, তো দেখুক, আমি কি ভয় পাই? রুহি নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, তুমি না পেলেও আমি পাই। অদ্রিত চোখ ছোট করে বলল, কিসের ভয়? রুহি কিছু বলার আগেই দেখতে পায় শুভ্র বাইকের চাবি ঘোরাতে ঘোরাতে গান করছে। মনে হয় ওদের দিকেই আসছে। রুহি দ্রুত অদ্রিতের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে দৌড়ে উপরে চলে গেল। অদ্রিত মগার মতো শুভ্রর দিকে চেয়ে আছে। শুভ্র এসে বলল, কিরে শালা, এত রাতে বাড়ির নিচে কি করছিস? অদ্রির অজান্তেই বলে বসলো। তোর বোনকে লাইন মারতে। শুভ্র থতমত খেয়ে গেল। মানে? অদ্রিত কথা ঘুরিয়ে বলল, আরে ভাই, ঋষের সাথে একটু দেখা করতে এসেছিলাম, মানে ওর লাড্ডু বউয়ের সাথে। ও লাড্ডু বউয়ের জন্য লাড্ডু এনেছিলাম। শুভ্র অবাক হয়ে প্রশ্ন করলো, তো লাড্ডু কই? তোর হাতে তো লাড্ডু দেখতে পাচ্ছি না। অদ্রিত বোকার মতো বলল, খেয়ে ফেলেছি। শুভ্র বলল, খেয়ে ফেলছিস মানে? ইয়াশফার জন্য আনা লাড্ডু তুই খেয়ে ফেলেছিস? অদ্রিত বলল,
আর ইয়ার বাদ দে, অনেক রাত হয়ে গেছে বুঝলি, আমি যাই, কালকে দেখা হবে। শুভ্র আর কিছু বলল না। জ্যোতির সাথে কথা বলতে বলতে উপরে চলে গেল। রাহা ঘুমানোর জন্য বিছানা গোছাচ্ছে। মুগ্ধ পেছন থেকে এসে জড়িয়ে ধরল। রাহা মুচকি হাসল। আজকাল মুগ্ধকে ওর ভালোই লাগে। মুগ্ধর ছোট ছোট কেয়ারগুলো ওর কাছে ভালো লাগে। ও কখনো ভাবেনি এত সুন্দর জীবনসঙ্গী পাবে। মুগ্ধ বলল, কি হয়েছে বউ? কই কিছু না তো। মুগ্ধ শয়তানি হেসে বলল, চলো ঘুমিয়ে পড়ি। রাহা একটু লজ্জা পেল। পরের দিন রিত খাবার টেবিলে বসে আছে। এমন সময় ইয়াশফা স্কুলের ইউনিফর্ম পরে আসলো। দুদিকে বেনুনি করেছে, দেখতে ছোট বাবুর মতো লাগছে। রিত খেতে খেতে বিষম খেলো। শেষমেশ কিনা তার বৌমাও এত বাচ্চা। ইস, তার ছেলেটার কপাল খারাপ। রিত হাতের ইশারায় ইয়াশফাকে ওর কাছে বসতে বলল। ইয়াশফা গুটিসুটি পায়ে হৃদের কাছে গিয়ে বসলো। মিহি রান্নাঘর থেকে পরোটা এনে ইয়াশফাকে খেতে দিল। এরপর হৃদকে জিজ্ঞেস করলো, রুহি কই পচালো? ওকে ডাকো, খেয়ে ভার্সিটিতে যেতে হবে। হৃদ রুহিকে ডাকার সাথে সাথে রুহি চোখ ডলতে ডলতে চলে আসলো। এসে ইয়াশফার কাছে বসে গেল। হৃদ ইয়াশফাকে বলল, খেয়ে গাড়িতে বস হরিশ, তোমাকে ড্রাইভ করে দেবে। ইয়াশফা একটু খেয়ে আর খেতে পারল না। ও পরোটা তেমন পছন্দ করে না, খেতেও চায় না। মিহি ইয়াশফার দিকে তাকিয়ে দেখলো ইয়াশফা খাওয়া ছেড়ে উঠে গেল। মিহি ওকে জিজ্ঞেস করলো, কি হয়েছে, খাবার শেষ করো। তিথি রান্নাঘর থেকে কয়েকটা বিস্কুট এনে ইয়াশফার হাতে দিল। তিথি মিহিকে বলল, ও সকালে এসব পরোটা খেতে পারে না টুইঙ্কেল, ও খুব হালকা খাবার খায়। মিহি চুপ করে গেল। ও জানতো না, জানবে কি করে? এই মেয়ে কি ওকে কিছু বলেছে? ওকে বলেনি, কিন্তু তিথিকে ঠিকই বলেছে। মিহির কেন জানি হিংসে হচ্ছে। ইয়াশফা তিথিকে বলেছে কিন্তু ওকে বলেনি কেন? রুহি ও সব কথা তিথিকে বলে। মিহি কি মা হিসেবে এতই খারাপ? মিহি কান্না গিলে নিল। ইয়াশফা হয়তো মিহির চোখ মুখ দেখে কিছুটা বুঝতে পারল। ইয়াশফা বিস্কুটগুলো ব্যাগে ভরে নিয়ে পরোটা খেতে খেতে বলল, মামনি, বিস্কুটগুলো স্কুলে গিয়ে খাবো, এখন আন্টির হাতে পরোটা খাই। আজকে থেকে পরোটা খাওয়া শুরু করলাম। মিহি ইয়াশফার দিকে তাকালো। মেয়েটা তিথিকে মামনি বলল, অথচ ওকে আন্টি। মিহি ইয়াশফার দিকে তাকিয়ে বলল, জোর করে খেতে হবে না, পরে যদি শরীর খারাপ করে। ইয়াশফা কোনো রকম সব খাবার খেয়ে উঠল। এখন বমি বমি পাচ্ছে। হৃদ মিহিকে বলল ঋষভকে ডেকে দেওয়ার জন্য, কিন্তু ঋষভ বাড়িতে নেই। রাত থেকে ও বাইরে। তাই বাধ্য হয়ে হৃদি ইয়াশফাকে স্কুলে নিয়ে গেল। যাওয়ার পথে রুহিকেও ভার্সিটিতে নামিয়ে দিল। স্কুলের সামনে গাড়ি থামতেই ইয়াশফা নেমে গেল। স্কুলের ভেতরে ঢুকে গেল। স্কুলের ভেতরে ঢুকেই ইয়াশফা চারপাশে তাকাতে লাগলো। নতুন জায়গা, নতুন মানুষ, একটু ভয়ও লাগছে আবার ভালোও লাগছে। হঠাৎ পিছন থেকে কেউ ডাকলো, এই শোনো। ইয়াশফা ঘুরে তাকাতেই দেখে দুটো মেয়ে দাঁড়িয়ে আছে। একজন হেসে বলল, তুমি কি নতুন? ইয়াশফা মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, আজকে প্রথম দিন। আরেকজন এগিয়ে এসে বলল, আমি মেহরিন। আরও তানহা, তুমি? আমি ইয়াশফা। মেহরিন খুশি হয়ে বলল, চলো আমাদের সাথে বসো, আমরা একই ক্লাসে। ইয়াশফার মনটা ভালো হয়ে গেল। অন্তত দুইটা বন্ধু তো পেল। ক্লাসে ঢুকে তিনজন পাশাপাশি বসলো। কিছুক্ষণ পর টিচার স্কুলে ঢুকলেন। সবাই চুপ হয়ে গেল। ইয়াশফাও মনোযোগ দিয়ে ক্লাস করতে লাগলো। মাঝে মাঝে মেহরিন আর তানহার দিকে তাকিয়ে মুচকি হাসছে। টিফিন টাইম। তিনজন মিলে ক্যান্টিনে গেল। ক্যান্টিনে গিয়ে এক টেবিলে বসলো। ইয়াশফা ব্যাগ থেকে সকালে আনা বিস্কুট বের করলো। তানহা বলল, এগুলোই খাবে? ইয়াশফা মাথা নেড়ে বলল, হ্যাঁ, ভারী কিছু খেতে পারি না, তোমরা খাবে? খেয়ে দেখো, এই বিস্কুটটা মজা আছে। মেহরিন হেসে বলল,
ঠিক আছে, আমরা ভাগাভাগি করে খাবো। তিনজন গল্প করতে করতে খাচ্ছিল। ঠিক তখনই কয়েকজন সিনিয়র এসে ক্যান্টিনে ঢুকলো। তাদের মধ্যে একজন ছেলের চোখ গিয়ে পড়লো ইয়াশফার দিকে। ছেলেটা একটু দাঁড়িয়ে থেকে হালকা হাসলো, তারপর সোজা ওদের টেবিলের দিকে এগিয়ে এলো। মেহরিন আর তানহা একটু চুপ হয়ে গেল। ছেলেটা এসে দাঁড়িয়ে বলল, এই তুমি কি নিও? ইয়াশফা মুখ তুলে তাকিয়ে শান্ত গলায় বলল, হ্যাঁ। ছেলেটা হেসে বলল, নাম কি তোমার? ইয়াশফা। ছেলেটা একটু ঝুঁকে বলল, নাইস নেম। আমি জায়ান, ইন্টার সেকেন্ড ইয়ার। ইয়াশফা কিছু বলল না, শুধু মাথা নেড়ে আবার বিস্কুট খেতে লাগলো। জায়ান হেসে বলল, এগুলো খাচ্ছ কেন? ক্যান্টিনে এত কিছু আছে, আমি কিছু অর্ডার করে দেই। ইয়াশফা সরলভাবে বলল, হয়তো আপনি অর্ডার করে আমাকে উদ্ধার করতে চাইছেন, তবে ভাইয়া আমি উদ্ধার হতে চাইছি না, কারণ আমার এই বিস্কুটগুলো ভালো লাগে। জায়ান চেয়ার টেনে বসে পড়ল। তাহলে আজ থেকে আমিও এগুলাই খাবো। তানহা আর মেহরিন একে অপরের দিকে তাকিয়ে মুচকে হাসলো। ইয়াশফা ভুরুকুচকে বলল, কেন? জায়ান দুষ্টু হেসে বলল, কারণ তুমি খাচ্ছ। ইয়াশফা চোখ গোল করে তাকিয়ে রইল, মনে মনে বলল, এটা আবার কই থেকে আসলো? দূর, আমার কপালে এসব আলবাল জুটে কেন? আল্লাহ মাবুদ। জায়ান আবার বলল, ফ্রেন্ড হবা পিচ্ছি? ইয়াশফা একটু ভেবে বলল। ছেলে মানুষ ফ্রেন্ড বানায় না ভাইয়া। জায়ান একটু বিব্রত হলো। ইয়াশফাকে ওর ভালো লেগেছে। মেয়েটা একটু ঝাঁঝালো কিন্তু ভালো। ছুটির সময় মেহরিন আর তানহার সাথে স্কুলের বাইরে আসছে ইয়াশফা। গেটের বাইরে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর জায়ান আসলো ওর কিছু বন্ধু নিয়ে। ইয়াশফা হৃদের আসার অপেক্ষা করছে। জায়ান বলল, পিচ্ছি তোমার বাড়ি কোথায়? ইয়াশফা একটু ভেবে বলল, আমি আসলে চিনি না ভাইয়া, আমার বাবা আসবে আমাকে নিতে। জায়ান বলল, ও আচ্ছা, তুমি কিন্তু অনেক লক্ষ্মী মেয়ে। ইয়াশফা হাসলো। ঋষভ দূর থেকে দাঁড়িয়ে আছে। ইয়াশফা একটা ছেলের সাথে কথা বলছে এটা ভালোভাবেই লক্ষ্য করছে, তবে কিছু বলল না। হৃদ ওকে জোর করে পাঠিয়েছে ইয়াশফাকে আনার জন্য। ঋষভের কাছে এসব বিরক্ত লাগে। ওর বউ শেষমেশ স্কুলে পড়ে, কলেজে পড়লেও মানা যেত। দূর, এই মেয়েকে তো ও বউ বলে মানেই না। ঋষভ ইয়াশফার দিকে এগিয়ে গিয়ে বলল, গাড়িতে বসো। জায়ান ঋষভের দিকে তাকিয়ে ইয়াশফাকে বলল, তুমি বললে তোমার বাবা তোমাকে নিতে আসবে, এটা তোমার বাবা? ঋষভ আর ইয়াশফা বোকা বনে চলে গেল। ঋষভকে কোন দিক থেকে ইয়াশফার বাবা মনে হচ্ছে? এই ছেলের কি কমন সেন্স নাই? ঋষভ কটমট করে ওই ছেলের দিকে তাকালো। এর মধ্যেই হৃদও এসে হাজির। ঋষভ অবাক হয়ে হৃদের দিকে তাকিয়েছে। ওর বাবাই যখন আসবে তাহলে ওকে কেন পাঠালো? হৃদ শয়তানি করে ঋষভকে পাঠিয়েছিল, তবে ছেলের ওপর বিশ্বাস নেই। যদি রাগের মাথায় ওর বাচ্চা বৌমাকে মেরে টেরে বসে তখন? এমনিতেই ওর বৌমা অ্যাটম বোম, যখন তখন ফেটে যায়, তাই নিজেই আসলো নিতে। কিন্তু এইদিকে এসে দেখে তার ছেলেকে একটা ছেলে ইয়াশফার বাবা বানিয়ে দিয়েছে। হৃদ হাসলো, ওর পেট ফেটে যাচ্ছে। হৃদ ছেলেটাকে বলল, না না, ওইটা ইয়াশরাফের ভাই হয়, আমি ইয়াশফার বাবা। ঋষভ রাগী চোখে হৃদের দিকে তাকালো। ও কিভাবে ইয়াশফার ভাই হলো? সেদিনই না পট খেয়ে ওদের বিয়ে হলো। ওর বাবা কি শুরু করেছে? জায়ান হেসে বলল, ও আচ্ছা আঙ্কেল, ইয়াশফা অনেক ভালো মেয়ে, আপনি চিন্তা করবেন না আঙ্কেল, আমিও ওকে দেখে রাখবো। হৃদ ঋষভের দিকে তাকিয়ে জায়ানের উদ্দেশ্যে বলল, ঠিক আছে বাবা, আর শোনো, ইয়াশফা বড় হলে তোমার সাথেই ওর বিয়ে দেব। এতে আমার আর আমার ছেলের কোনো আপত্তি নেই, তাই না রিস? জায়ান একটু বোকা বনে গেল। এইখানে বিয়ের কথা কই থেকে আসছে? ও তো শুধু একটু লাইন মারতে চেয়েছিল, কিন্তু মেয়ের বাবা ডিরেক্ট বিয়ের প্রস্তাব দিয়ে দিল। এ তো মেঘনা চাইতেই জল। এদিকে ঋষভ কোনো কথা না বলেই হনহন করে চলে গেল। রাগের শরীর জ্বলছে। এবার ওর বাবা একটু বেশি বেশি করছে। ইয়াশফা ফ্যাল করে হৃদের দিকে তাকিয়ে আছে। হৃদ শয়তানি হাসি দিয়ে ইয়াশফার হাত ধরে নিয়ে চলে গেল।
এদিকে জায়ানও অবাক হয়ে হৃদের যাওয়ার দিকে তাকিয়ে আছে। হৃদের সাথে ইয়াশফা বাড়ি ফিরল। মিহি ইয়াশফাকে ফ্রেশ হতে বলে ওর জন্য খাবার রেডি করলো। ইয়াশফা টেবিলে এসে বসতেই কোথা থেকে যেন ঋষভ এসে ওর হাত ধরে টানতে টানতে উপরে নিয়ে গেল। মিহি অবাক হয়ে ঋষভের পানে চেয়ে আছে। হঠাৎ কি হলো? ইয়াশফাও বোকা বনে চলে গেল। ঋষভ ইয়াশফা ঘরে ঢুকিয়ে ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দিল। এরপর রাগী গলায় বলল, খারাপ নেই। এটা ইয়াশফার খুব ইগোতে লাগলো। মগের মুল্লুক নাকি যখন তখন ওকে থাপ্পড় মারবে? ওর গাল কি সরকারি? ইয়াশফা কোনো কথা না বলে ঋষভের হাতে জোরে একটা কামড় বসিয়ে দিল। ঋষ কোনো শব্দ করলো না। ইয়াশফা রেগে ঋষভকে বলল, কিসের খারাপ মেয়ে? হ্যাঁ, কি করেছি আমি? এরপর আমাকে থাপ্পড় মারলে আপনার হাত কেটে নেব। ঋষের আরও রাগ হলো। হুট করেই এই মেয়ের উপর রাগ হচ্ছে। কেন রাগ হচ্ছে জানা নেই। ঋষ বলল, নিজেকে কি ভাবো? তোমার মতো মেয়ের সাথে ঋষভ রায় চৌধুরীর যায় না। থার্ড ক্লাস মেয়ে একটা। কথাটা বলেই ঋষ ইয়াশফাকে ঘর থেকে বের করে দিল। ইয়াশফার সাথে এটা কি হলো কিছুই বুঝলো না। ও তো কিছুই করেনি, তাহলে ঋষভ ওকে খারাপ মেয়ে কেন বলল? ইয়াশফা ঘরের বাইরে দাঁড়িয়ে বলল, দুনিয়ার নিয়মই হলো ভালো মানুষ মার খাবে, আমি খারাপ হয়েও কেন মার খাচ্ছি বুঝলাম না। মেয়েটা গালে হাত দিয়ে চলে আসলো। ঋষভের হাতে কামড় দিতে পেরেছে এটা ভেবেই শান্তি লাগছে। এমন সময় অদ্রিত ইয়াশফার সামনে এলো। ইয়াশফা অদ্রিতের দিকে তাকিয়ে আছে। কেন জানি অদ্রিতকে খুব আপন আপন লাগে। ইয়াশফা একটা মুচকি হাসি দিল। অদ্রিত ইয়াশফার গাল ধরে বলল, হে লাড্ডু, কি অবস্থা তোমার? ইয়াশফা হেসে বলল, ভালো ভাইয়া, আপনার কি অবস্থা? অদ্রিত কিছু বলতে যাবে তার আগেই চোখ যায় ইয়াশফার হাতের দিকে। ওর হাতে একটা কাটা দাগ। অদ্রিতের এই দাগটা খুব চেনা লাগলো। কোথায় যেন দেখেছে এই সেম দাগ। অদ্রিত ইয়াশফাকে বলল, এখানে কি হয়েছে লাড্ডু? ইয়াশফা দাগের দিকে তাকিয়ে অদ্রিতকে বলল, আসলে আমি যখন ইয়াশফা কিছু বলতে যাবে তার আগেই ঋষভ এসে ইয়াশফার হাত ধরে ওকে নিচে খাবার টেবিলে বসিয়ে দিয়ে আসলো। অদ্রিত বোকার মতো চেয়ে আছে। ইয়াশফা ও ঋষভের এমন হুটহাট আক্রমণে অবাক হচ্ছে। এই লোকের কি মাথায় সমস্যা? ঋষভ অদ্রিতের কাছে এসে বলল, ওর সাথে কথা বলবে না। অদ্রিত অবাক হয়ে জানতে চাইল, ও মা, কেন? ও আমার লাড্ডু হয়। ঋষভ রাগী চোখে অদ্রিতের দিকে তাকালো। এর আবার হুট করে কি হলো? এইদিকে ইয়াশফা ভাত খাচ্ছে। মিহি সবার জন্য মাছ রান্না করেছে, আর তিথি বাকি সব খাবার রান্না করেছে। ইয়াশফা মাছ বাদে সব খাবার দিয়ে ভাত খাচ্ছে। মিহি ইয়াশফাকে বলল, মাছ দিয়ে খাও। ইয়াশফা কিছু বলার আগেই তিথি এসে বলল, টুইঙ্কেল, ও মাছের কাঁটা বাছতে পারে না, গলায় বেঁধে যায়। মিহি চুপ করে আছে। ইয়াশফা মিহির দিকে তাকিয়ে দেখলো মিহি মাথা নিচু করে আছে। ইয়াশফা মিহিকে বলল, আন্টি একটা কথা বলবো? মিহি নিচের দিকে তাকিয়ে বলল, বলো। ইয়াশফা মিনমিন করে বলল, আমাকে একটু কাটা ছাড়িয়ে দিবে, তাহলে আমি খাবো। মিহি 1 মিনিটও দেরি না করে ইয়াশফার পাশে বসে মাছের কাঁটা ছাড়িয়ে দিল। ইয়াশফা হাসি মুখে সব শেষ করলো। মিহিকে বলল, তোমার হাতে একটা চুমু খাই, এত টেস্টি কিভাবে রান্না করেছো? হুম হুম। মিহির মনটা ভালো হয়ে গেল। হৃদ বাদে এভাবে ওর রান্নার প্রশংসা কেউ করেনি। মিহি বড় বড় চোখ করে ইয়াশফার দিকে হাত বাড়িয়ে দিল। ইয়াশফা অবাক হলো, ভেবেছিল ওর শাশুড়ি অনেক রাগী গম্ভীর। ইয়াশফা টুপ করে মিহির হাতে চুমু খেলো। এমন সময় তিথি বলল, আমার খাবার কি মজা হয়নি? ইয়াশফা হেসে বলল, হ্যাঁ মামুনি, অনেক মজা হয়েছে। তিথি ওর হাত বাড়িয়ে বলল, তাহলে আমার হাতেও চুমু খাও। ইয়াশফা চুমু খেলো। মিহির কেন জানি হিংসে হচ্ছে, যদিও ও এমন হিংসুক না, তবে এই মেয়েটাকে নিয়ে হচ্ছে। হৃদ প্রতিদিন ইয়াশফাকে স্কুলে রাখতে যায়। যাওয়ার পথে রুহিকেও ভার্সিটিতে নামিয়ে দেয়। কি কপাল ওর! একসময় বউকে স্কুলে রাখতে যেত, এখন আবার বৌমাকেও রাখতে যেতে হয়। হৃদের মাঝে মাঝে ঋষভেরই ওপর রাগ হয়। বিয়ে করেছে ও, বউটাও ওর, কিন্তু বউকে স্কুলে রেখে আসতে হয় তার বাপকে। কেন ভাই, এটা আবার কেমন নিয়ম? হৃদ কি ঋষভকে শিখিয়ে দিয়েছিল কট খেতে?
ঋষভ তো নিজেই কট খেয়েছে, আর জ্বালা হয়েছে হৃদে। ইয়াশফাকে স্কুলে নিয়ে গিয়ে ক্লাসে বসিয়ে দিল হৃদ। ইয়াশফার বান্ধবী তানহা বারবার হৃদকে দেখছে। হৃদ ইয়াশফার হাতে স্কুল ব্যাগ দিয়ে বলল, ভালো করে ক্লাস করো, ছুটির পর আমি বা রিশ নিতে আসবো। একা একা কোথাও যাবে না, ঠিক আছে অ্যাটেম বম? ইয়াশফা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। হৃদ চলে যাওয়ার পর তানহা ইয়াশফাকে বলল, এই বাবু শোন, আমাকে তোর শাশুড়ি বানাবি প্লিজ। ইয়াশফা অবাক চোখে তানহার দিকে তাকালো। এই মেয়ের মাথা ঠিক আছে? কি বলছে সব? ইয়াশফা তানহাকে বলল,